যারা সত্য খুঁজে বার করার চেষ্টা করছেন তারাও নিজের নিয়মে খুঁজে বার করবেন। এতে তোমার আমার কিছু করার নেই। তুমি না চাইলেও যার শাস্তি পাওয়ার কথা সে তো শাস্তি পাবেই, মানে তার পাওয়াই উচিত। আমি শুধু ভাবছিলাম যশের এখন নতুন বিয়ে হয়েছে এবং এখন যদি যশের স্ত্রীর কোনো রকম শাস্তি হয়ে থাকে কিংবা তার যদি জেল হাজত হয়ে যায় তাহলে যশ খুব মানসিকভাবে একা হয়ে যাবে। যশের প্রতি তুমি এখনো সারা জীবন কনসার্ন থাকবে, এটা স্বাভাবিক। তাই বলে অপরাজিতা তুমি একজন খুনিকে স্পেয়ার করতে পারো না। তুমি তোমার মানবিক ধর্মকে সাপোর্ট করবে না, এতে তোমার নীতি ঠিক থাকবে। এবার ভেবে দেখো তো। এখন তো আর কিছু করার নেই অপরাজিতা, তোমার তো এই কথাগুলো অনেক আগে ভাবা উচিত ছিল। আন্টি আমার মনে হচ্ছে আপনারা খুব অসন্তুষ্ট হচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন আন্টি আমার যেটা মনে হচ্ছে আমি শুধু সেটাই বলছি। না না, এই ভাবনাগুলো ভাবা তো উচিত নয়। এখন তো সব হয়ে গেছে, এখন আমরা রায়টার জন্য অপেক্ষা করে বসে আছি। আর মোটামুটি তোমাদের কাছ থেকে যা জেনেছি তাতে রায়টা আমাদের পক্ষেই আসছে। এই ভাবনাগুলো ভাবার তো কোনো মানেই নেই। কিছু বলা যায় না বাবা, আসলে যা এভিডেন্স সব কোর্টে জমা করা হয়েছে সেটা যদি গ্রাহ্য হয়, মানে সেটা আজকের ঘটনার সাথে কতটা রিলেটেবল হবে সেটা জানি না। কিন্তু দেখো, অপরাধ যখন হয়েছে আর অপরাধ যখন প্রমাণিত হয়েছে শাস্তি তো পেতেই হবে, সে যেই হোক। অপরাজিতা, আমি তো ভেবেছিলাম তুমি খুশি হবে, তাই না? কিন্তু তোমাকে আপসেট দেখাচ্ছে কেন? মানে কি সেটাই। বলেছে আমি আপসেট? আপসেট হওয়ার তো কিছু নেই। হ্যাঁ, ওরা একটা সময় আমার উপকার করেছে, আশ্রিতদের যেমন করে থাকে, তাই আমি চাই না আমার দ্বারা ওদের কোনো ক্ষতি হোক। ওই রোহিণী তোমার কখনো কোনো উপকার করেছে বলে তো আমি শুনিনি। সে তো সারা জীবন তোমার শুধু ক্ষতিই করেছে। রোহিণী দিয়ে আমার ক্ষতি করেছে ঠিক, কিন্তু আমি যদি ওদের মাঝে না আসতাম তাহলে হয়তো ওদের বিয়েটা টিকে যেত। আজকে রোহিণী তো যশকে ভালোবাসতো, আমি ওদের মাঝে এসেছি, আজ আমার জন্যই তো ওদের বিয়েটা ভেঙে গেছে। দেখো অপরাজিতা, সবটা কি গ্যারান্টি দিয়ে বলা যায়? তুমি নিজেকে কেন রেসপন্সিবল মনে করছো তার জন্য? এটা তুমি কেন, মানে এটা তো অন্য কেউ হতে পারতো। আর দেখো, আমি যতটা জানি যে তুমি যশের কাছে নিজের থেকে এগিয়ে যাওনি, হয়তোবা বাধ্যতামূলক। সবটা বাধ্যতামূলক ছিল না, ভালোবাসতাম তো যশকে। তবে হ্যাঁ, বিয়ে করতে রাজি হইনি। বিয়ের সময় হয়তো বাধা হয়েছিল, আমি আসলে চাইনি আমার কারণে ওদের সংসারটা ভাঙুক। তাহলে তো হয়েই গেল। তবে তুমি এত অপরাধ বোধে কেন ভুগছো আমি তো সেটা বুঝতে পারছি না। দেখো, যা হবার তা হয়ে গেছে, এটা নিয়ে এখন আর কোনো কথা বলে লাভ নেই। আর দেখো, এতদিন ধরে আইনি প্রক্রিয়া চলছে, তোমার যদি কিছু বলারই থাকে তাহলে তখনই বলতে পারতে, না হলে তুমি এসবের মধ্যে ঢুকতেই না। আমারও তো প্রমাণ করা দরকার ছিল যশ আমাকে যে ধরনের মেয়ে ভাবতো আমি সে ধরনের মেয়ে নই। তার মানে তোমার শুধু যশের কাছেই প্রমাণ দেওয়ার ছিল, তাই তো? তার জন্য বাই ডিফল্ট যশের কাছে প্রমাণ দিতে গিয়ে রোহিণীকে দোষী করতে হলো। তার মানে রোহিণীর দোষে রোহিণীকে দোষী করতে চাও না, তাই তো? আমি না সত্যি বুঝতে পারছি না কেন সবাই আমাকে এভাবে ভুল বুঝছে।
আমি বোধহয় আমার কথাটা ঠিক করে কাউকে বোঝাতেই পারছি না। আমি এটাও চেয়েছিলাম যে আমার ক্ষতি করার চেষ্টা করছে সে ধরা পড়ুক, তার শাস্তি হোক। সব সময় সে অন্যায় করে মুখ পুছে চলে যাবে সেটা তো হতে পারে না। আর আমি এটাও চেয়েছিলাম সবাই জানুক যে আমি ইচ্ছে করে সবকিছু ভুলে যাওয়ার অভিনয় করিনি। আমি সত্যি সবকিছু ভুলে গিয়েছিলাম। না পরাগে তো ঘরের শত্রু বিভীষণ আদালতে গিয়ে বলে এলো যে আমি শবনমকে পায়েসে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছি। জাস্ট এটা বললো। আমি যদি না চাইতাম এ বাড়িতে থাকতে পারতে? না পরাগ, কিছু মনে করো না, সত্যি করে বলো। তুমি এটা বলেছো মামা? হ্যাঁ বলেছি। কেন বলেছো? সকলের সামনে দাঁড়িয়ে বলছো তুমি সেটা বলেছো, কেন বলেছো তুমি? বলেছি কারণ এটাই সত্যি, তাই বলেছি। পুরোটা মিথ্যে বলে এসছে। না, আমি কোনো মিথ্যে কথা বলে আসিনি। একদিন হয়তো আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু আজ কোনো মিথ্যে কথা আমি বলি না। বাহ বাহ, তুমি তো দেখছি একেবারে সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেছো। যদি ফুলকাকি এই ঘটনাটা ঘটিয়েও থাকে সেটা তুমি ওইখানে গিয়ে বলবে? কোনো প্রয়োজন ছিল বলার? মহুয়াদি, তোমার তো আমার ওপর রাগ। তুমি আমার সম্পর্কে দু চারটে কথা বানিয়ে বানিয়ে যা খুশি বলতে, আমি তাতে কিচ্ছু মনে করতাম না। বলেওছো তুমি, কিন্তু আমাকে ফাঁসাতে গিয়ে তুমি বেকার বেকার আন্টিকে কেন ফাঁসাতে চাইলে? এই পুরো ব্যাপারটাতে তো আন্টি ফেসে গেল। তুমি একটা জিনিস বুঝতে পারছো, যদি আমার কিছু হয়ে যায়, আমার যদি একটা শাস্তি হয়, আমি না হয় সামলে নিতে পারবো, কিন্তু আন্টির তো ভরা সংসার। আর যদি আন্টির একটা কিছু ভালো মন্দ হয়ে যায় তাহলে এই সংসারটা তো ভেসে যাবে। একবারও ভাবলে না সেটা? কিছু না পরাগ, দুধ কলা দিয়ে কাল সাপ পোষা হয়েছে, আর কিচ্ছু না। তুমি এটা একবারও ভেবে দেখলে না মহুয়া, যে এই কথাটা যদি আমার কানে যায় আমি তোমার সঙ্গে সম্পর্কটা নাও রাখতে পারি? এটা ভেবে দেখলে না? দেখো, পৃথিবীতে একা এসেছি, যেতেও হবে একা। মাঝখানে যে সম্পর্কগুলো তৈরি হয় না, অনেকের সেটা থাকে, অনেকের আবার থাকে না। আমার যদি না থাকে পরাগ, তাহলে আমি এটাই ধরে নেব যে সেটা আমি ডিজার্ভ করি না। তাই বলে তো আর মিথ্যে কথা বলবো না। আচ্ছা, আমি তো আবার উল্টো দিক থেকে এটাও আশা করতে পারি, আমি যে সত্যিটা বলেছি তুমি তার সঙ্গেই হাত মেলাবে, কোনো মিথ্যের সঙ্গে নয়। কোন সত্যির সাথেও হাত মেলাবে? এবারে ছেলেও ওর ফুলকাকিকে খুব ভালো করে চেনে। আশ্চর্য। তাই নাকি? তোমার আবার কি হলো? আমি তোমায় সারা জীবন চিনতে পারলাম না, ও কি করে চিনবে? কি করে ছিল? একমাত্র শবনমকে নিয়েই কিন্তু আমার এবং যশের মধ্যে যত গন্ডগোল আঙ্কেল। তার আগে বা তারপরে কিন্তু কোনো কিছু নিয়ে কিচ্ছু সমস্যা হয়নি। এই ইস্যুটাই কি গন্ডগোল হওয়ার জন্য যথেষ্ট? আর কি অন্য ইস্যুর প্রয়োজন পড়ে? আমি নিজের চোখে দেখেছি দিনের পর দিন এই বাড়িতে একটা মেয়েকে কিভাবে নিগ্রহ করা হয়েছে, তার ক্ষতি করা হয়েছে। আর সে যে শুধুমাত্র তোমার আন্টি করেছে তা তো নয়, তোমারও প্ররোচনা ছিল। মেয়েটার অপরাধ ছিল, মেয়েটা দাঁড়াতে চেয়েছিল, মাথা উঁচু করে লড়াই করে সমাজে দাঁড়াতে চেয়েছিল, নিজের জায়গা থেকে উঠে এসে সমাজে প্রতিষ্ঠা পেতে চেয়েছিল, কিছু শিখতে চেয়েছিল। আর এই যে আমার সুপুত্র এখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বড় বড় লেকচার দিচ্ছেন। তোমার মনে পড়ে একদিন শবনমের জন্য তুমি পাগল হয়ে গেছিলে? তাতে কি পুরোটাই দোষ শবনমের ছিল? শবনম তো তোমাকে অনেকবার ফিরিয়ে দিয়েছিল, তুমি তুমি কেন ফিরে আসোনি? তুমি শবনমকে জোর করেছিলে, বাধ্য করেছিলে। আজ যদি আমি বলি শবনম তোমার কাছে আসতে বাধ্য হয়েছিল, তাহলে তুমি কি বলবে? তোমার কাছে কোনো উত্তর আছে? আছে কোনো উত্তর? নেই।
এখন তুমি ভালো সাজ্য, সাধু সাজ্য। তোমার জীবনের ধ্যান জ্ঞান একমাত্র রোহিণী। আমি ওর স্ত্রী, বিবাহিতা স্ত্রী আঙ্কেল। প্রথম দিন থেকে তাই ছিলাম, আজও আছি। শুধু মাঝখানে শাবনাম এসে আমাদের জীবনটা তোলপাড় তছনছ করে দিয়েছিল। কিন্তু এখন আশা করি যশ বুঝতে পেরেছে, আমার মনে হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এই পৃথিবীতে ওকে আমার থেকে ভালো কেউ রাখতে পারে না বাবা। তাই নাকি? যশ নিজে মুখে বলুক কথাটা, ও ভালো আছে কিনা বলুক। ওর মা তো কোনোদিন ওর মনটা দেখতে চায়নি, শুধু বাইরে থেকে ওপরটা দেখেছে। কিন্তু আমি যশের মনটা দেখতে পাই। ভুল করছো তুমি বাবা, তুমি ভুল করছো। হ্যাঁ, আমি স্বীকার করছি যে একদিন শবনমের প্রতি আমার একটা দুর্বলতা তৈরি হয়েছিল, কিন্তু আজ ওর প্রতি আমার আর কোনো ফিলিংস নেই, কোনো দুর্বলতা নেই ওর প্রতি। আমি এখন বুঝতে পেরেছি যে ওর মতন ও যে কি ধরনের মেয়ে সেটা আমি আজকে বুঝতে পেরেছি। ওকে, তোমার পয়েন্টটা কি? মানে এখন তুমি কি বলতে চাইছো? এখন যখন আমরা তোমাদের বিয়ে নিয়ে নতুন করে ভাবছি, তখন এসব কথা শুনলে তো আমরা মানসিকভাবে ভেঙে যাই, তাই না? ঠিক তাই। আর দেখো, বাবুও তো কম কিছু করেনি, কি বলো? ওর অফিস, ওর কেরিয়ার, এই যে আমেরিকা থেকে এলো, ওর ছুটি চলে গেল, আবার ছুটি এক্সটেনশন করলো, এসব তো তোমার জন্য। তোমার পাশে থেকে ও আইনি লড়াইটা তোমার সাথে লড়বে বলে তাই তো রয়ে গেছে। বলো, ও সেটা করেনি? আমি কিন্তু সে কথা একবারও অস্বীকার করিনি। আমি বারবার বলি, ওর মতো মানুষ আমি খুব কম দেখেছি। থাক না মা, কেন আবার এই কথা বলছো? মানে দেখো, এটা তো নয় যে শুধু ওর আর আমার এটা একার লড়াই। আমি এটা মনে করি যে এটা আমার নিজের লড়াই, তাই জন্য আমি থেকেছি। আর কেন ওর এই লড়াইটা আমার লড়াই সেটা তুমি ভালো করে জানো, তাহলে কেন বলছো? বাবু, আমি সে কথা বলিনি। আমি যেটা বলতে চাইছি যে ওর তো এখনো পিছু টান রয়ে গেছে না, আমি সেটাই বলছি। অপরাজিতা মা, একটা কথা সত্যি করে বলো তো, আমরা কি বিয়ের ব্যাপারে নিজেদের প্রস্তুত করব না করব না? আমার ছেলেকে যদি তোমার পছন্দ না হয়, জোরের কিছু নেই না, এটা তো জোর জবরদস্তির ব্যাপার নয়। দুজন মানুষ সারা জীবন একসঙ্গে থাকবে, জোর জবরদস্তি করে তো কিছু হয়ও না। বাবা, কেন আবার এই ব্যাপারে কথা বলছো বলো তো? আমি তো বলেছি তোমাদের, এটা নিয়ে শুধু শুধু কথা বলার কোনো দরকার নেই। দেখো, আমি তোমাদের যেটা বলেছিলাম যে ও যদি কখনো নিজের থেকে এ ব্যাপারে আলোচনা করতে চায়, নিজের থেকে বলে, তাহলেই তোমরা এগিয়ে। তোরও তো একটা জীবন আছে বাবু, তোর জীবনটাও তো এভাবে চলতে পারে না। আমি তো আগেও বিয়ে করিনি মা, তাই না? দেখো, এখন এমন নয় যে অপরাজিতার জন্য আমার দিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা তো নয়। মানে আগেও তো আমি এরকমই ছিলাম। আমি হয়তো ইন্ডিয়াতে ছিলাম না, আমি বিদেশে ছিলাম, কিন্তু বিয়ে তো করিনি। হ্যাঁ দেখো, আমার থেকে যাওয়ার পেছনে একটা সলিড গ্রাউন্ড আছে, ভেরি স্ট্রং গ্রাউন্ড, কারণ আমি এই লড়াইটাতে নিজের থেকে থাকতে চেয়েছি। I wanted to be a part of this fight, this battle. আর মা, তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা এই ব্যাপারে অপরাজিতাকে জোর করো না। আমি না সত্যি বুঝতে পারছি না সবাই কেন আমাকে এইভাবে ভুল বুঝছে, কেন আমাকে এইভাবে মিসআন্ডারস্ট্যান্ড করছে। এটাকে আমি আমার নিজের বাড়ি মনে করি, তো আমি কি আমার নিজের বাড়িতে একটু মন খুলেও কথা বলতে পারবো না? এটা কি আমার অপরাধ হচ্ছে?
না না মা, আমি কথাটাকে ঠিক ওইভাবে বলিনি। তুমি যে এই বললে না যে এই বাড়িটাকে তুমি নিজের বাড়ি বলে মনে করো, এতেই আমার প্রাণটা ভরে গেল মা। আমার আর কোনো অভিমান নেই, বিশ্বাস করো মা। আমরাও তো চাই তুমি এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করো। অপরাজিতা, এই জন্যই তো এত কথা বলা তোমাকে। কিন্তু আমার কথা তো কেউ বিশ্বাসই করতে চাইছে না। কেন আপনাদের মনে এই সংশয়টা হচ্ছে? কেন যে বিয়েটা হতেও পারে আর নাও হতে পারে? আর আমি কিন্তু বিয়ে নিয়ে কোনো কথা বলিনি। আমি শুধু বলেছি রোহিণীদি জেল হাজত হলে যশ একা হয়ে যাবে। ও ভালো ভালো। দেখো মহুয়া, যশের বুঝতে এত সময় লাগলো। সেটাই আশ্চর্যের ব্যাপার ফুল কাকু। আচ্ছা যশ, শবনম যে কথাগুলো বলল, আমরা ওর পক্ষে যে কথাগুলো বললাম, আমরা যা দেখেছি যা জেনেছি, তাতে তোমার কিচ্ছু এসে গেল না, তাই না? হ্যাঁ, শবনম আজ যে লড়াইটা করতে চেয়েছে, আজ যে ওর খুনিকে বার করতে চেয়েছে, এটাই ওর সব থেকে বড় অপরাধ হয়ে গেল। বাহ বাবা বাবা, চমৎকার। শবনম যদি আজ মুখ বুজে মাথা নিচু করে সবকিছু মেনে নিত, কোনো প্রতিবাদ না করতো, তাহলে তুমি ওকে আগের মতো ভালোবাসতে। তো যেহেতু শবনম সত্যের দিকে আঙুল তুলেছে, তো তাই তুমি ওর বিরুদ্ধে চলে গেলে। ঠিক বললাম তো যশ? তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো মহুয়া। হ্যাঁ বলছি পরাগ। তার কারণ আমি আজ বুঝতে পারছি যে আমার জীবনেও ঠিক এই দিনটাই আসতে পারে। আর তাই শবনমের এই ঘটনা দেখে আমার ভয় করলো, বুঝতে পারলে? দেখো, এই পৃথিবীতে যদি রোহিণীর মতো মেয়েরা জিতে যায় না, তাহলে তার থেকে দুঃখজনক বোধহয় আর কিছু হতে পারে না। অবশ্য এটাও ঠিক, এই পৃথিবীতে সত্যি আর মিথ্যে যতদিন থাকবে, ততদিন শবনমরাই জিতবে, রোহিণীরা নয়। আর সেই জিতিয়ে দেওয়ার জন্য না কেউ ঠিক এগিয়ে আসবে পরাগ, ঠিক এগিয়ে আসবে। আমি অবশ্য নিজেকে সেই রকমই একজন বলে মনে করি। আর সেটার জন্য না আমি নিজেকে ভাগ্যবান বলেও মনে করি যে আমি এইটুকু করতে পারছি অন্তত। আমার জীবনে আর কোনো আক্ষেপ নেই পরাগ। হ্যাঁ, একদিন যে অন্যায় আমি করেছি, সেই অন্যায়ের আজ প্রতিকার করতে পারছি শবনমের পাশে থেকে। ঈশ্বর যে আমাকে এইটুকু সুবুদ্ধি দিয়েছেন না পরাগ, তাতে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ঈশ্বর তোমাকে এই সুবুদ্ধি দিয়ে কতটা বাঁচাতে পারবে? ধরো আমি তোমার এই অপরাধের জন্য যদি এই বাড়ি থেকে তোমাকে দূর করে তাড়িয়ে দিই, তাহলে তুমি গিয়ে কোথায় উঠবে? তোমার বাপের বাড়িতে, তাই তো? তোমার বাপের বাড়ির সেই মুরদ আছে। পরাগ, তুই ওকে তাড়িয়ে দিবি? এই বাড়িটা কি তোর? বলছি তো যে আমাকে ফাঁসাতে পারে না, পরাগ কাল কিন্তু তোমাকেও ফাঁসাতে পারে। আমি তোমায় এখন থেকে সাবধান করে দিচ্ছি। বৌদি, তুমি এটা কেন করলে? কি প্রয়োজন ছিল তোমার এটা করার? আমার মাকে সকলের সামনে দাঁড় করিয়ে খুনি প্রমাণ করার কি দরকার ছিল? যশ রোহিণীকে নিয়ে সংসার করছে, হয়তো এই সময় ওদের খুব আনন্দে থাকার কথা, খুব ভালো থাকার কথা। ওরা হয়তো নিজেদের মতো করে থাকলে খুব ভালোই থাকতো। আমি আবার যশের বিয়ে ভাঙার কারণ হলাম। হয়তো আমার কারণে যশের মায়ের কোনো শাস্তিও হতে পারে। কিন্তু এই সবের মধ্যে কিন্তু দেবদীপকে নিয়ে ভাবনার কোনো ঘাটতি ঘটেনি। দেখো, না মানে আমি যেটা বলছি, তুমি প্লিজ এই ব্যাপারটা নিয়ে
স্ট্রেসড হয়েও না, ডোন্ট স্ট্রেস ইয়োরসেলফ। তুমি বা কেন এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাও না? আমি কিন্তু একটা মেয়ে, আর কতবার বলো তো নির্লজ্জের মতো নিজের বিয়ের কথা বলবো? কি কি বলছো অপরাজিতা? সত্যি তো। দেখ বাবু, সব দোষ তোর। হ্যাঁ, আমি বলছি, যখনই বিয়ের কথা ওঠে তখনই তুই বলিস ওকে জোর করো না, ওকে আরো সময় দাও। ও তাহলে এরকম যদি করতে থাকিস তাহলে ও কি করে এগোয় বলতো? আলবাত আমি সম্পূর্ণভাবে একমত। তুই এভাবে বলতে পারিস না। বাহ বাহ, সব দোষ এখন আমার হয়ে গেল। ভালো করে ভেবে দেখো দীপ্তি, যতবার বিয়ের কথা উঠেছে তুমি ততবার বলেছো ভাবার সময় আছে, আমি তো পালিয়ে যাচ্ছি না, বলেছো তো। তুমি নিজেই কথাগুলো বলবে আর নিজেই আমাকে দোষারোপ করবে। দুটো কিন্তু একসঙ্গে হতে পারে না দেবদীপ।